নিরাপত্তা শঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতার ব্যাপারে দুই মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য সমন্বয়হীনতারই প্রমাণ, মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের কাছ থেকেই যে বক্তব্য আসবে সেটি মানুষ বেশি গ্রহণ করবে। সেক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তারাই জানেন। মন্ত্রীর যতটুকু জানা উচিত জানা দরকার, সেটা যদি উনি সে ব্যাপারে যদি অবহিত না থাকেন, সেটা তো ডেফিনেটলি একটা উদ্বেগের কারণ। সিলেটে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার, বসানো হলো চেকপোস্ট, তালিকা করে নজরদারির ব্যবস্থা। আমাদের বিভিন্ন এসবি বা বিভিন্ন ইউনিটের সাথে আমাদের যোগাযোগ আছে। যেমন মেট্রোপলিটন এলাকার কোনো বিদেশি যদি আমার জেলার কোনো এলাকায় কাজ করতে যায়, তারা যদি আমাদের ইনফর্ম করে, তাহলে আমাদের সার্ভিলেন্স থাকবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্ব ব্যাংক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 11টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অপরাজনীতি চলতে থাকলে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় ঐক্যের আহ্বান। দেশের স্বার্থেই রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। মানবতা বিরোধী অপরাধ মামলায় কক্সবাজারের সালামতুল্লাহ খান সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 13টি অভিযোগ। এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। সৃজনশীলে নম্বর বাড়লে বন্ধ হবে কোচিং বাণিজ্য, মত শিক্ষাবিদদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্বব্যাংক। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় বাংলাদেশের যোগাযোগ খাতে রেলপথের পাশাপাশি নৌপথকেও সমান গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একটা সার্ভিস লেন থাকবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে 11টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করতে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। ঢাকা থেকে ফেনী পর্যন্ত সম্পূর্ণ ডিফারেন্ট অ্যালাইনমেন্টে। এতে আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট, সিলেটে কাজিরবাজার সেতু, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমি সিলেটের কাজীবাজার নামক স্থানে সুরমা নদীর উপর নবনির্মিত সেতু, কাজিরবাজার সেতু, মানিকগঞ্জের হেমায়তপুর সিংহাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত নয়াকান্দি সেতু, কিটিংচর ও সাটুরিয়া সেতু, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কে নবনির্মিত বলভদ্র সেতু, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ 51 মেগাওয়াট গ্যাস ভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ 200 মেগাওয়াট মডুলার পাওয়ার প্ল্যান্ট, পোস্তগোলা সরকারি আধুনিক ময়দার মিল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এই দুটি হলের শুভ উদ্বোধন আমি ঘোষণা করে দিচ্ছি। অনুষ্ঠানে অ্যানিমেটেড প্রেজেন্টেশনে সড়ক যোগাযোগের উপর ভবিষ্যতের বাংলাদেশ তুলে ধরা হয়। তবে সড়কের পাশাপাশি রেল ও নৌপথ উন্নয়নের উপরও জোর দেন প্রধানমন্ত্রী। ভৈরব ব্রিজ ছিল, সেখানে ছিল রেল সেতু। আমি সিদ্ধান্ত নিলাম যেখানে একটা সড়ক সেতু হবে। তিস্তায় শুধু রেল সেতু ছিল, সেখানে আমার এই সিদ্ধান্ত, ওখানে কিন্তু আমরা সড়ক সেতু করলাম। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যেখানে রেল সেতু ওরকম ছিল, সব জায়গায় কিন্তু আমরা একটা সড়ক সেতু করে দিয়েছি। এরকম আরো বাংলাদেশের অনেক জায়গায় আমি এইভাবে তৈরি করে দিয়েছি, যার জন্য আজকে মানুষ তো তার ফলটা পাচ্ছে। আর আমাদের নৌপথে জোর দিতে হবে। নৌপথ হলো সব থেকে কম খরচে পণ্য পরিবহন হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকার সমালোচনা করেন। আর বঙ্গবন্ধুটা তো আমি এসে জোর করে করলাম, কারণ এখানে খুব আপত্তি ছিল। ওয়ার্ল্ড ব্যাংক নিজেই তো আপত্তি করছে, না এটা ভায়াবল হবে না, হ্যান ত্যান অনেক কথা বলছে। আমি নিয়ে এটা বলছি না, ভায়াবল হবে। তখন দেখা যাচ্ছে রেলের ইনকামটাই বড় ইনকাম,
এখন বলে এখানে আর একটা সেতু করেই দেবে তারা, আর কি তারা ভাবে পরে। আর আমি তাদের বলছি যে দেশটা তো আমাদের, আমার থেকে বেশি কে চিনবে, আমাদের থেকে বেশি চেনার তো তাদের কথা না, তারা ওই টাকার হিসাব। এমনই ঢাকা সিলেট রাস্তা, আমি বললাম আমরা 4 লেন করবো, তারা দিল না, 4 লেন করা যাবে না, টাকা বেশি লাগবে। বলে আজকে টাকা বেশি লাগবে মনে হচ্ছে, কিন্তু 4 লেন হয়ে গেলে তাও যতখানি চড়া করলাম সাফর রহমান সাহেব এসে 4 ফিট কমাই দিল। অনুষ্ঠানে আগামী 20 বছরকে টার্গেট ধরে উন্নয়ন নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আছে এই প্রত্যেকটা এলাকায়। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। কিন্তু অনেক আশুগঞ্জে উদ্বোধন হওয়া বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট নিয়ে দুপুরের সময়ে থাকছে একটি প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অপরাজনীতি চলতে থাকলে দেশে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ফখরুল আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই, কিন্তু সরকারের সংকীর্ণ মনোভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে সরকারের একটি অংশ এবং আরেকটি অংশের কথার মধ্যে কোনো মিল নেই। এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে এই গণতন্ত্রহীনতার সুযোগ উগ্রপন্থীরা গ্রহণ করবে। এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের সমস্যা সৃষ্টি হলে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং দেশের সকল সচেতন নাগরিকদের নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। দেশের নিরাপত্তা শঙ্কা নিয়ে মার্কিন দূতাবাস থেকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী এমন দাবি উড়িয়ে দেন। দুই মন্ত্রণালয়ের এমন পরস্পর বিরোধী বক্তব্যকে সমন্বয়হীনতা বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, বিদেশের ওপর নির্ভর না হয়ে দেশের ভেতর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ে তোলা উচিত। শাফিন জাহিদের রিপোর্ট। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল। 28 সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় ইতালিয়ান নাগরিক খুন। এর 4 দিন পর 3রা অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক। দেশে এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে নিরাপত্তার বিষয়ে। যদিও সম্প্রতি মার্কিন দূতাবাস থেকে নিরাপত্তার শঙ্কার বিষয়ে আগে থেকেই জানানো হয়েছিল বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। On the security questions, one is we will leave our security advisory in place until we feel the threat has passed. মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি স্বীকারও করেন পররাষ্ট্রমন্ত্রী। সেটা তো যেটা দিয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেইখানে তো হয় নাই। তবে এর একদিন পর বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের ওপর হামলার আশঙ্কার বিষয়ে কোনো রাষ্ট্র বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি। কখনই কোনো পাশ্চাত্যের গোয়েন্দা সংস্থা আমাদেরকে বলেনি যে বিদেশিদের উপর হত্যা হবে। দুই মন্ত্রীর দুই ধরনের মন্তব্যের কারণ হিসেবে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার অভাব বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এও বলছেন, যে তথ্য বাংলাদেশ সরকার পেয়েছিল তা পর্যাপ্ত ছিল না। এটি নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়, এটি হচ্ছে বিদেশের সাথে এবং দেশের মধ্যে যোগ করার জন্য এক্ষেত্রে আমি দুটো মন্ত্রণালয়কে চিহ্নিত করতে পারি, একটি বিদেশ মন্ত্রণালয়, একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো আমরা তাদের কাছ থেকেই যে বক্তব্য আসবে সেটি মানুষ বেশি গ্রহণ করবে। সেক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তারাই জানেন। যে তথ্য এসেছে বাংলাদেশে কিন্তু সেটা সাফিসিয়েন্ট ডিটেল ছিল না, যার ফলে কোনো ফলপ্রসূ অপারেশন কন্ডাক্ট করা সম্ভব হয়নি। মন্ত্রীর যতটুকু জানা উচিত তত জানা দরকার, সেটা যদি উনি সে ব্যাপারে যদি অবহিত না থাকেন সেটা তো ডেফিনেটলি একটা উদ্বেগের কারণ। তারা বলছেন, দেশে বিদেশ নির্ভরতা কমিয়ে প্রয়োজন দেশে সুদক্ষ আর প্রযুক্তিতে সমৃদ্ধ গোয়েন্দা বাহিনী গড়ে তোলার। এটা কারেক্ট পার্সপেক্টিভে আমাদেরকে এটা অ্যাড্রেস করা উচিত। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সিলেটে অবস্থানরত প্রবাসী ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট এবং বিশেষ পুলিশ ক্যাম্প। জেলা পুলিশ ইতোমধ্যে তালিকা তৈরি করে নজরদারির ব্যবস্থা নিয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন বিদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ সহ অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে।
এছাড়া ইংরেজি ভাষার শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষক চাকরি করছেন। সম্প্রতি ঢাকা ও রংপুরে দুজন বিদেশি খুন হবার পর সিলেট নগরীর বিদেশিদের চলাচলের উপর নজরদারি বাড়িয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিদেশি নাগরিক অধ্যুষিত এলাকাগুলো আমরা এগুলো শর্ট আউট করে তাদের সম্পর্কে সকল প্রকার তথ্য নিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই সকল এলাকায় আমরা প্রহরা বসানোর মতো আর কি, যে চেকপোস্ট এবং আমাদের মোবাইল টিমগুলো এই বিষয়ে কাজ করতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি। নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তবে বিদেশিদের নগরীতে দেখা যাচ্ছে না। আমাদের প্রবাসী যারা এদের হামলা টামলা হচ্ছে, যার কারণে আমাদের এই মানে স্পেশাল এই মেজারটা নেওয়া আর কি। অবশ্য নিরাপত্তা জোরদারে খুশি বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এই নাগরিক। চারিদিকে পুলিশ দেখতেছে, আমার মনে হয় না আমাদের নিরাপত্তার জন্য এত কোনো হুমকি স্বরূপ, আমরা মোটামুটি ভালোই আছে লাগতেছে। সিলেটে শাহজালাল সার কারখানায় 277 জন বিদেশি কাজ করেন, তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের বিভিন্ন এসবি বা বিভিন্ন ইউনিটের সাথে আমাদের যোগাযোগ আছে, যেমন মেট্রোপলিটন এলাকার কোনো বিদেশি যদি আমার জেলার কোনো এলাকায় কাজ করতে যায়, তারা যদি আমাদের ইনফর্ম করে তাহলে আমাদের সার্ভিলেন্স থাকবে। সিলেট বিভাগের 4 জেলায় এনজিও, বিদেশি সাহায্য সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, গ্যাসফিল্ড সহ বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থী এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকের সংখ্যা 4000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া না যেতে পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায় তারা। দীর্ঘদিন ধরে লিবিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণেই আবারও এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার লিবিয়ার বর্তমান পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছে। যদি কোনো বাংলাদেশি নাগরিক জরুরি কাজে লিবিয়ায় যেতে বাধ্য হন, তাদেরও নির্ধারিত কাজ শেষে দ্রুত ফিরে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দুই বিদেশি নাগরিক খুনের পর নিরাপত্তা ইস্যুতে বায়ার্স ফোরামের নির্ধারিত বৈঠক বাতিল হয়। যদিও ব্যবসায়ীরা মনে করছেন বিদেশি ক্রেতা প্রতিনিধিদের এই বৈঠক বাতিল হলেও দেশের তৈরি পোশাক খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ব্যবসায়িক প্রতিবন্ধকতা তৈরি করতে পারে উল্লেখ করে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার দাবি তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পর বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোর পক্ষ থেকে বিদেশি নাগরিকদের আরো সাবধানে চলাচল করতে বলা হয়। এরই প্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে গত সোমবার নির্ধারিত বৈঠক বাতিল করে বাংলাদেশে অবস্থানরত বিদেশি ক্রেতা গোষ্ঠীর প্রতিনিধি ফোরাম। এমন পরিস্থিতিতে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে ভবিষ্যতে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সরকারকে আরো তৎপর থাকার পরামর্শ পোশাক শিল্প মালিকদের। হয়তো ফর দ্য টাইম বিং দে ক্যান্সেল দেয়ার প্রোগ্রাম, আবার আসবে ওনারা ইনশাআল্লাহ। আমাদের খাতে বলতে এটাতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু দেশের জন্য একটা বিশাল একটা ক্ষতিকর জিনিস, আর ভয়ঙ্কর কিছুর জন্য না হয়। পাশাপাশি চলমান নিরাপত্তা ইস্যুকে কারণ দেখিয়ে বিদেশি ক্রেতারা যেন অন্য দেশে চলে না যায়, সেজন্য কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার দাবি এখাত সংশ্লিষ্টদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অলরেডি এটা ব্রিফিং দেওয়া হচ্ছে এবং আরো দেওয়া হবে নিশ্চয়ই, যাতে করে তারা আমাদের এখানে যে ওইরকম একটি ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেটা যাতে তারা ভুল না মনে করেন। তবে এসব ঘটনা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে দাবি বিজিএমই এর। আমি আপাতত মনে করছি না কোনোভাবেই যে এই দুইটা ঘটনার জন্য আমাদের ব্যবসায় কোনো রকমের প্রভাব পড়বে। সরকারের কাছে অনুরোধ থাকবে যত দ্রুততার সাথে এটা সুরাহা করতে পারে এবং যারাই এটা করেছে তাদেরকে যদি আইনের আওতায় আনতে পারে, তাইলে সেটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য, ব্যবসার জন্য, সবকিছুর জন্য মঙ্গল। এর আগে চলতি বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতার ফলে পোশাক খাতের অনেক বিদেশি ক্রেতা তাদের ক্রয়াদেশ প্রত্যাহার করে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য প্রবাসীদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে থাকা সাধারণ বাংলাদেশিরা। দেশের প্রধানমন্ত্রী বা বিরোধী নেতার বিদেশ সফরকালে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেন তারা। তবে এসব কর্মসূচি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK মোমেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের সরকার প্রধান কিংবা বিরোধী দলীয় নেতার বিদেশ সফরকে কেন্দ্র করে প্রায় সময়ই প্রবাসে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়ে থাকে। গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময়ও দেখা যায় এমন চিত্র। নিউ ইয়র্ক বিমানবন্দর ও জাতিসংঘের সামনে সরকার ও বিরোধী দল উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে। বিদেশে এ ধরনের বিদ্বেষ আর বিভক্তির রাজনীতি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কোনোদিন এগেইনস্ট ইচ আদার ডেমনস্ট্রেশন করা উচিত না, বিকজ আমরা সবাই ইউনাইটেড টু ডু ওয়ান থিং, হুইচ ইজ আমাদের দেশের উন্নতি দেখানোর জন্য। যে নেত্রী আসুক না কেন, খালেদা জিয়া হোক আর শেখ হাসিনাই হোক, বিদেশে তাদের এগেইনস্টে কোনো বিক্ষোভ করা এটা দেশের ভাবমূর্তি আসলে আমাদের ক্ষুণ্ণ হয়। বিশেষ করে বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শনের সংস্কৃতি বন্ধের ব্যাপারে সরকার ও বিরোধী উভয় পক্ষ একমত পোষণ করে। আমরা যে প্রক্রিয়া আগে করেছি, আমার মনে হয় আমাদের সেই প্রক্রিয়াটা, সেই কালচারটা চেঞ্জ করে আমাদের সে প্রতিবাদটা করা উচিত। জাতিসংঘের সামনে যেখানে নির্ধারিত জায়গা, সেখানে আমাদের ভিন্ন মত প্রকাশ করতেই পারি, বাট বিমানবন্দরে বিষয়টা দৃষ্টিকটু। আমি মনে করি এটা স্টপ হওয়া উচিত। জাতিসংঘের সামনে বিক্ষোভ, প্রতিবাদ বা মানববন্ধনের কোনো কার্যকরী ভূমিকা নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। এগুলোর কোনো ইম্প্যাক্ট হয় না, কারণ এগুলো বাংলাদেশের পত্রপত্রিকাতেই বড় করে ফলাও করে। এইটার একমাত্র ইম্প্যাক্ট আমার যেটা হলো যে অপোজিশন গ্রুপের মধ্যে একটা উৎসাহ সঞ্চার। দলীয় রাজনীতিতে বিভক্ত না হয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মূলধারায় সক্রিয় থাকা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুপুরের সময় আরো থাকছে। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে ইলিশ শিকার। লোকবল ও নৌযান সংকটে ব্যর্থ হচ্ছে মৎস্য বিভাগের অভিযান। এবং গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন 3 দিনের রিমান্ডে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষার্থীরা বলছেন এমসিকিউ নম্বর কমানো হলে পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শিক্ষকরা বলছেন শিক্ষার মান বাড়াতে এমসিকিউ নম্বর কমিয়ে সৃজনশীলে নম্বর বাড়াতে হবে। একই সঙ্গে এমসিকিউ নম্বর কমিয়ে সৃজনশীলে নম্বর বাড়ানো হলে কোচিং বাণিজ্য বন্ধ ও শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। ফখরুল শাহিনের রিপোর্ট। গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 2017 সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলে মোট 100 নম্বরের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ এর পরিবর্তে 30 নম্বর আর 60 নম্বরের সৃজনশীল প্রশ্ন বাড়িয়ে করা হবে 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন। যেসব বিষয়ে 35 নম্বরের এমসিকিউ, সেখানে হবে 25 নম্বর। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের ভালো ফলাফলের অন্তরায়। সৃজনশীলে দেখা যায় মেইন থিমটা যদি আমরা ধরতে না পারি, তখন দেখা যায় আমাদের পুরো মার্কটাই কাটা যায়। নৈবিত্তিক যদি ভালো করে পড়া হয় তাহলে 40-এ 40 মানে পারা যায় এবং 40-এ 40 মার্কই পাওয়া যায়। সাবজেক্টিভে সব নাম্বার উঠাইতে পারে না, ওরা ভালোভাবে লিখতে পারে না, ওর জন্য অর্ধেক নাম্বার উঠে। আর অবজেক্টিভ যদি ওরা রাইট অ্যান্সার করে তাহলে ওদের পুরাটা নাম্বার উঠে। এর জন্য আমরা চাচ্ছি অবজেক্টিভটা যা আছে তাই থাকার জন্য। তবে শিক্ষকদের অভিযোগ, সৃজনশীল নম্বর বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ দিতে হবে। মেধা বিকাশের ক্ষেত্রে সৃজনশীলতার ভূমিকা কমে যাচ্ছে। তাদের লেখনী ক্ষমতা, প্রকাশ ক্ষমতা, তাদের বানানের ক্ষেত্রে ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি। বহু নির্বাচনী পরীক্ষার নাম্বার কমিয়ে সৃজনশীল পদ্ধতির নাম্বার বাড়িয়ে দিলে আমি মনে করি ছাত্রদেরও মানের উন্নয়ন হবে এবং ভালো ছাত্ররা ভালো করবে। এদিকে শিক্ষার মান উন্নয়নে সৃজনশীল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। সৃজনশীল পদ্ধতি যেখানে কার্যকর, সেখানে আমি মনে করি এমসিকিউ একটা সাংঘর্ষিক অবস্থানে থাকে। এমসিকিউ পদ্ধতিতে সৃজনশীল যে পড়াশোনা হয় তার বিচার করাটা মুশকিল হয়। অনেকে না জেনে একটা দাগ দিলেও তাতে শুদ্ধ হতে পারে। নম্বর কমানোর পাশাপাশি আগামী বছর থেকে এমসিকিউ পরীক্ষা আলাদাভাবে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সভা থেকে। অভ্যস্ত হননি এখনো। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বেসরকারি অংশীদারি চুক্তি পিপিপি, আইপিপি ও সরকারের নিজস্ব অর্থায়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে চালু হওয়া এই নতুন কেন্দ্র 3টি থেকে 395 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে।
বিদ্যুৎ বিভাগ আশা করছে উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন এই প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহায়ক হবে। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু গ্যাসের উপর নির্ভর করে প্ল্যান্ট স্থাপন নয়, বরং জোর দিতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন থেকে শুরু করে আজ পর্যন্ত বিদ্যুৎ খাতে অসামান্য অবদান রেখে চলা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র। সম্প্রতি সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কেন্দ্রটির চলমান ইউনিটগুলোর সাথে নতুন করে যোগ হয়েছে আরও 3টি ইউনিট। এর মধ্যে রয়েছে সরকারের নিজস্ব অর্থায়নে 225 মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, পিপিপির আওতায় ইউনাইটেড এন্টারপ্রাইজের 200 মেগাওয়াটের মডিউলার পাওয়ার প্ল্যান্ট এবং আইপিপি প্রকল্পের মাধ্যমে মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের 51 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। উচ্চ জ্বালানি দক্ষতা সম্পন্ন নতুন এসব প্ল্যান্ট বিদ্যুৎ খাতে সক্ষমতা বাড়াবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। 3টা প্রকল্প মিলে আমরা মোট 395 মেগাওয়াট আমরা জাতীয় গ্রিডে নতুন যোগ হচ্ছে। আলটিমেটলি আশুগঞ্জ কোম্পানি ভবিষ্যতে বাংলাদেশের বৃহত্তম হাব হবে। এটা সরকারি হিসেব বলছে দেশের 70% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, আর আগামীতে এই সংখ্যাকে শতভাগে নিয়ে যেতে বিদ্যুৎ উৎপাদনের এমন নিরন্তর চেষ্টা সরকারের। কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সীমিত গ্যাস সম্পদের এই বাংলাদেশে প্রাথমিক জ্বালানির বিকল্পের ব্যবস্থা না করা হলে টেকসই উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে ভবিষ্যতের দিনগুলোতে। জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করে শুধুমাত্র গ্যাসের উপর নির্ভর করলে উৎপাদন ঝুঁকিতে পড়তে পারে দেশ। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরাতনগুলা নতুন করা, ওটা সাপোর্ট করি, ঠিক আছে, কিন্তু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উপরে ভিত্তি করে এই আগামী যে ডিমান্ড মিট করা, এটা ঠিক হবে না। এখানে আমাদের ফিউল ডাইভার্সিফিকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তার মানে সরকারকে অবশ্যই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আনতে হবে। তবে বিদ্যুৎ খাতের পরিকল্পনা ও নীতি প্রণয়ন সংক্রান্ত প্রতিষ্ঠান পাওয়ার সেল দাবি করছে, গ্যাস স্বল্পতা মাথায় রেখেই কাজ করছে সরকার। আমরা নতুন নতুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র করতেছি, যেটা একই গ্যাস দিয়ে আমরা ডাবল জেনারেশন করতে পারবো এবং পুরানোগুলো রিটায়ার করে যাবে। সুতরাং যদি আর কোনো নতুন গ্যাস যদি যুক্ত নাও হয়, আমাদের অ্যালোকেটেড গ্যাস দিয়ে কিন্তু আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা চালাতে পারবো। নতুন করে চালু হওয়া জ্বালানি সাশ্রয়ী এসব প্ল্যান্টের সার্বিক উৎপাদন দক্ষতা 54%-এরও বেশি। ফলে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে প্রকল্পগুলো। এছাড়া 2030 সালের মধ্যে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটি। দেবাশিস রায়, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। সিলেট ভোলাগঞ্জ আঞ্চলিক সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করতে 441 কোটি টাকার প্রকল্প সকালে গণভবন থেকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে ওই সড়কে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দাঁড়িয়ে আছি এই সড়কটিরই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। 4041 কোটি টাকায় এই যে আঞ্চলিক যে মহাসড়ক, আঞ্চলিক সড়ক রয়েছে, এই সড়কে জাতীয় সড়কে উন্নীত করে এই সড়কটির কাজ শুরু করতে যাচ্ছে সরকার। এবং আমরা এই গণমাধ্যমে কর্মীরা দীর্ঘদিন থেকে এই সড়কটির জন্য বিভিন্ন লেখালেখি করেছে, বিভিন্ন আমরা কাজ করেছি, বিভিন্ন দেখিয়েছি। আপনাকে যদি বৃষ্টির মধ্যে আমরা দেখাতে পারবো যে এই যে সড়কটি, এই সড়কটি অত্যন্ত একটি ভঙ্গুর সড়ক, ভয়াবহ অবস্থা এই সড়কের। এই সড়ক দিয়ে বিস্তাকান্দি, রাতারগুল সহ বেশ কিছু পর্যটন এলাকা রয়েছে, এই সড়কের উপর দিয়ে যেতে হয়। তাছাড়া যে ভোলাগঞ্জ পাথর কোয়ারি রয়েছে, দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি, এই পাথর কোয়ারি থেকে প্রতিদিন শত শত ট্রাক এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এবং এই সড়কটির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের যে দাবি, সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি, দেশবাসীর দীর্ঘদিনের দাবি, সেটা বাস্তবায়ন করলেন আজকে এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থানের মধ্যে দিয়ে। এই 32 কিলোমিটার সড়কের মধ্যে একটি 75 মিটার সেতু রয়েছে, আর রয়েছে 2টি কালভার্ট। সব মিলেই এই সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করার ফলে এই সড়কটির ব্যয় হবে 441 কোটি টাকা। আঞ্চলিক সড়ক হওয়ার কারণে এতদিন এই সড়কটি যেই নির্মাণ বা সংস্কার চলছিল, সেই সংস্কারগুলো ঠিক ছিল না, যেহেতু প্রতিদিন বেশ কিছু ভারী ভারী ট্রাকের মাধ্যমে এই সড়ক পথে পাথর নেওয়া হচ্ছিল দেশের বিভিন্ন প্রান্তে। সে কারণে আঞ্চলিক সড়ক থাকার কারণে যে নির্মাণটা করা হচ্ছিল, সংস্কার করা হচ্ছিল, সেই সংস্কারে ঠিক ছিল না। গত বছর সেতুমন্ত্রী এখানে এসে কথা দিয়েছিলেন যে এটা জাতীয় মহাসড়কে উন্নীত
উন্নীত করা হবে এবং তারই এই কথার পরিপ্রেক্ষিতে এই যে আঞ্চলিক জাতীয় মহাসড়কে উন্নীত করলেন মাননীয় প্রধানমন্ত্রী। হাফসা, এই ছিল সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। ইকরামুল কবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট ভোলাগঞ্জ আঞ্চলিক সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করতে 441 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। জেলখানাগুলোতে রেল অ্যালার্ট জারি সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো চিঠি এখনো পাননি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা সবসময়ই সর্বোচ্চ সতর্ক থাকেন বলেও দাবি করেন তিনি। সকালে কারাবন্দীদের কল্যাণ ও পুনর্বাসনের ওপর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক। এখন পর্যন্ত আমার মন্ত্রণালয় থেকে আমাকে কোনো রেড অ্যালার্ট জারির কথা বলা হয়নি, তবে আমরা সবসময় নিরাপত্তার বিষয়ে সবসময় অ্যালার্ট। এখন এই অবস্থায় যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি বা দুইটা ঘটনার পরে আমরা আরো একটু বেশি এবং বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা যেহেতু বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের স্যাবোটাজ বা এই সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে, বিভিন্ন সময় বলছেন যে এইসব পরিকল্পনাগুলো জেল থেকে হচ্ছে। সুতরাং আমরা তাদেরকে এত বেশি টাইট রাখছি, আপনারা হয়তো ভিতরে গেলে বুঝতে পারবেন যে তারা মানে অন্যরা তো হাঁটতে পারেন, আমার জঙ্গিবন্দীরা সবাই বন্ধই আছেন। মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে আগামীকাল জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মিছিল শেষে এ ঘোষণা দেন তারা। সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা কর্মসূচিকে সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেন। তবে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি প্রথম দিকে কম থাকলেও ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। প্রায় 1 ঘন্টা শহীদ মিনারে অবস্থান শেষে মিছিল বের করেন তারা। শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে শহীদ মিনারে গিয়েই মিছিল শেষ হয়। এই সময় শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। প্রায় 20 দিনের মতো ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। আগামীকাল 3টায় জাতীয় জাদুঘরের সামনে একটি সংহতি সমাবেশের আয়োজন করেছি। এখানে উপস্থিত থাকবেন শিক্ষক, ছাত্র, অভিভাবক, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। জেলেরা বলছেন অর্থাভাবের কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যেও নদীতে নামছেন তারা। এদিকে লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। তবে জেলা প্রশাসক বলছেন মা ইলিশ রক্ষার অভিযান সফলে সতর্ক রয়েছে প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও 25 থেকে 9 অক্টোবর পর্যন্ত মেঘনার মোহনার 90 কিলোমিটার ও তেঁতুলিয়ার 100 কিলোমিটার এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। আর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে জেলা উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে দিনরাত চলছে টহল। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। কিন্তু এসবের মধ্যেও মেঘনা ও তেঁতুলিয়ায় নির্বিচারে মাছ ধরছেন জেলেরা। আবার জেল জরিমানা এড়াতে মাছ শিকারে শিশুদের ব্যবহার করছেন এক শ্রেণীর জেলে। তবে মহাজনদের ঋণ পরিশোধ সহ আর্থিক অভাবের কারণে অনেকটা বাধ্য হয়েই মাছ শিকার করছেন বলে জানালেন তারা। আমরা পেটের দায়ে মাছ ধরতে গেছি, আমরা দেনা ডরে রাত্রে নদীতে মাছ ধরতে নামছিলাম। সরকার এই সময় যদি আমাদের কিছু রিলিফ দিতে তাহলে আমরা আর এই জাটকা মাছ ধরতাম না। নিষেধ করা, তারপরে মাছ ধরতে গেছি, কোস্টগার্ডে আমাকে আটকে লেগেছে। এদিকে লোকবল সংকটের পাশাপাশি জেলেদের অসচেতনতার কারণে নদীতে বিচ্ছিন্নভাবে মাছ শিকার চলছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। একই সময় দেখা যায় 2টা অভিযান বা 2টা মোবাইল কোর্ট চলে, তারপরেও হচ্ছে এত বিস্তৃত এলাকাকে আমরা আমাদের এই মোবাইল কোর্ট বা অভিযানের আওতায় আনতে পারি না, যার ফলে বিচ্ছিন্নভাবে কিছু কিছু অসাধু জেলে কিছু কিছু মাছ আহরণ করে। তবে জেলা প্রশাসন জানালেন মা ইলিশ রক্ষায় নদীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি চলছে। কোথাও কোনো জেলেরা নদীতে
নদীতে নামলে সাথে সাথে তারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে চলে আসছেন। আমরা জেলেদেরকে বোঝানো শোনানোর চেষ্টা করছি, যদি আমরা একটু সুযোগ দেই তাহলে মা ইলিশগুলো ডিম পাড়তে পারবে এবং আগামী দিনে আমরা ইলিশ মাছ পাবো, নদী এবং সাগর ইলিশে ভরে উঠবে। নিষেধাজ্ঞা অমান্য করায় গত 9 দিনে 217 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 18টি ট্রলার থেকে প্রায় 3 মেট্রিক টন ইলিশ ও 2,15,000 মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। সময় সংবাদ, ভোলা। মানবতা বিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের সালামতুল্লাহ খান সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানান সংস্থার জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক। এই 19 জনের বিরুদ্ধে 71-এর মে মাসে মহেশখালীতে 94 জনকে হত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন সহ 13টি মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান তদন্তকারী সংস্থা। এদের মধ্যে 6 জন গ্রেফতার এবং পলাতক 13 জনের মধ্যে মৌলভী জাকারিয়া শিকদার এবং জালাল উদ্দিন বর্তমানে হেফাজতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলেও জানায় তদন্ত সংস্থা। আজ বিকেলের দিকেই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলেও জানায় তদন্ত সংস্থা। মোট ঘটনা আমরা এখানে উল্লেখ করছি 13টি। হত্যা যাদের নাম উল্লেখ করা হয়েছে আমাদের রিপোর্টে তাদের সংখ্যা 94, নারী নির্যাতন অসংখ্য, লুটপাট ও অগ্নিসংযোগ ব্যাপক। তারা 1971 সনে মানে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী হিসেবে পাকিস্তান দখলদার সেনাবাহিনীর পক্ষ নিয়ে পরস্পর যোগ সাজসে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট যথেষ্ট তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাওয়ায় তাদেরকে আমরা বিচারে সুপর্দ করার জন্য চিফ প্রসিকিউটর বরাবরে এই রিপোর্ট সাবমিট করছি। শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন দুপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। সকালে ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে গত সোমবার এ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে শাহাদাতকে কারাগারে পাঠান। পরদিন মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে। গত 6 সেপ্টেম্বর মিরপুরের কালশি এলাকা থেকে আহত অবস্থায় গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে উদ্ধারের পর ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। কি কারণে তাকে দিনের পর দিন টর্চার করা হয়েছে এই কারণে আমরা জানতে চেয়েছি এবং এটাও কোর্টের কাছে বলা হয়েছে যে এই ভিকটিম এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। বিজ্ঞ আদালত দুই পক্ষের শুনানি অন্তে পুলিশের রিমান্ডের আবেদন 7 দিনে ছিল, দুই পক্ষের শুনানি অন্তে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এই মামলায় রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না, কারণ এই মামলায় কোনো উদ্ধারের বিষয় ছিল না। ইতিমধ্যে এই মামলার ভিকটিম সে অলরেডি 22 ধারা জবানবন্দি দিয়েছে। সুতরাং এই মামলার যে ক্লু সেটা কিন্তু অলরেডি মামলায় চলে আসছে। যদিও বিচারকদের আর্থিক সুবিধা বাড়িয়ে শিগগিরই সিভিল কোর্ট অ্যাক্ট পরিবর্তন করবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ সকালে রাজধানীতে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মামলার ক্ষেত্রে বিচার প্রার্থীদের সুযোগ সুবিধা বাড়াতে বিচারকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অনেক মামলা জট এখন লেগে গেছে, আমি শুনেছি মামলার চাপও বেড়ে গেছে। সেই ক্ষেত্রে এটাকে সহজতর করার জন্য, এই চাপটা কমানোর জন্য আমরা এই অধিক্ষেত্রটা বাড়িয়ে দিচ্ছি এবং আইনটা সংশোধন করছি। কোর্ট ফি অ্যাক্টও সংশোধন করা হয়েছে। এছাড়া ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা সহ একজন বিচারকের পরিবর্তে বিভিন্ন জনের মধ্যে বন্টন করে দেওয়ার পদক্ষেপ গৃহীত হয়েছে, যেটা আমি বললাম স্টেট সেকশন 145A অফ দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে, কিন্তু এই সময়টিতেই তারা সবচেয়ে বেশি ভুল ধারণা আর কুসংস্কারের সম্মুখীন হয়। চিকিৎসকদের মতে বয়ঃসন্ধিকালেই একজন মানুষ প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়, কিন্তু নানা ভুল ধারণায় তার সেই প্রজনন স্বাস্থ্য বাধাগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় তার ভবিষ্যৎ জীবন। আরো জানাচ্ছেন মৌসুম ইসলাম। দুরন্ত
ছুটে চলা কৈশোরের এই সময়টিতে একজন মানুষের নানাবিধ শারীরিক পরিবর্তন ঘটে। এই শারীরিক পরিবর্তনের মাধ্যমে সে প্রজনন ক্ষমতা সম্পন্ন হয়। 11 থেকে 19 বছর কৈশোরের এই সময়টিতে শুধু শারীরিক নয়, এর মাধ্যমে তার মানসিক বিকাশও ঘটে। এই অবস্থায় কৈশোরের এই পরিবর্তন নিয়ে নানাবিধ সমস্যা আর বিভ্রান্তিতে ভোগেন কিশোর কিশোরীরা। আমাদের গার্লস একটা বই ছিল, গার্লস বই এগুলো পড়তাম, হাসাহাসি হতো ফ্রেন্ডদের মধ্যে। দ্বিধা হচ্ছিল যে কাকে বলবো, আর আমার ভাই বোনও ছোট ছোট, মানে প্রথমে ভাবছিলাম যে আম্মুকে বলবো অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করব। আমরা বই পড়তে গেলে আম্মু আব্বু মানে খারাপ মনে করে যে এসব বয়সন্ধিকাল মানে বইয়ের চ্যাপ্টার এগুলো পড়লে নানা রকম সমস্যা মনে করে। আব্বু আম্মুর সাথে তো ওরকম সবকিছু শেয়ার করা যায় না, যেমন এই যে আমাদের বিভিন্ন পরিবর্তন হইতেছে, যে অনেকে বলে এই বয়সে এটা করা ঠিক না, বলে এটা তোমাদের জন্য এখন উচিত না। কৈশোরের এই স্বাভাবিক পরিবর্তনের বিষয়টি যৎসামান্য শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষকদের অসচেতনতায় তা ক্লাসে পড়ানো হয় না। অনেক সময় লজ্জা আর সংকোচবোধের কারণে তা এড়িয়ে চলা হয়। গার্হস্থ্য বিজ্ঞান শারীরিক শিক্ষা এখানে মানে স্পষ্ট লেখা আছে, কিন্তু ওরা খুব মানে লজ্জা পায়। ওরা মানে আমরা দেখি যে পড়াইতে পারি না, পড়াইতে চাই না, ওদেরকে যদি বলি তোমরা একটু পড়ে না, তারপরে ওরা একটু আনইজি ফিল করে। চিকিৎসক জানান, শুধুমাত্র বয়ঃসন্ধিকালীন শারীরিক বিষয়টি নিয়ে অসচেতনতার কারণে একজন ছেলে বা মেয়েকে সারা জীবনের জন্য প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়, যা অনেক সময় তাদের সন্তান ধারণের স্বাভাবিক ক্ষমতাকেও বাধাগ্রস্ত করে। ছেলে মেয়েদের এই বয়সটিকে ঝুঁকিপূর্ণ বয়স বলে থাকি, তার কারণ তার পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু সেই পরিবর্তনগুলোর সাথে সে মানসিকভাবে মানিয়ে নিতে পারে না। কোনটা করলে কি অসুবিধা হতে পারে সেটা পরিষ্কার ধারণা ছেলে মেয়েদের মধ্যে বাবা মাকে কিন্তু দিতে হবে। বয়ঃসন্ধিকালে একটি ছেলে এবং একটি মেয়ে যেন সঠিক তথ্য পায় এবং সঠিকভাবে জীবনযাপন করে এবং তারা যেন স্বাস্থ্যবান থাকে। তাই তথ্য প্রযুক্তির এই যুগে কিশোর কিশোরীদের স্বাভাবিক বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোপরি পুরো সমাজকেই উদার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটাতে হবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 6 দিন পেরিয়ে গেলেও বান্দরবান থেকে অপহৃত গাইড সহ 2 পর্যটকের এখনো খোঁজ মেলেনি। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপহৃত 3 জনকে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত 3 অক্টোবর বান্দরবানের রুমা থেকে 2 পর্যটককে তাদের গাইড সহ অস্ত্রের মুখে অপহরণ করা হয়। অপহরণের পর তাদেরকে ভারতের মিজোরামের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে গতকাল দুপুরে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা মুঠোফোনে মুক্তিপণ হিসেবে 50 লাখ টাকা দাবি করেছে বলে জানিয়েছেন অপহৃত গাইডের স্বজনরা। আর্মিরা অনেক তৎপর এই ব্যাপারটা নিয়ে, পুলিশরাও সর্বক্ষণিক, গোয়েন্দা যারা আছেন তারাও সর্বক্ষণিক আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন। তাদের সাথে আমাদের বৈঠকও হয়, তারা আমাদের কাছ থেকে সব তথ্য নেন এবং আমাদের আশ্বাস দেন যে তাদেরকে উদ্ধার করার তারা যথেষ্ট চেষ্টা করবেন। দীর্ঘ 2 যুগের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম 2000 কক্সবাজার ঘুমধুম রেল যোগাযোগ প্রকল্প। এবার আর মিটার গেজ সিঙ্গেল লাইন নয়, বরং ব্রডগেজ ডুয়েল লাইনের মাধ্যমে 2000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। ভূমি অধিগ্রহণের পাশাপাশি শুরু হয়েছে টেন্ডার প্রক্রিয়া। তবে বারবার পেছানোর কারণে প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 2 যুগ আগে শুরু হয়েছিল চট্টগ্রাম 2000 পর্যন্ত থাকা রেললাইনকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বিস্তৃত করার কাজ, কিন্তু নানা জটিলতার কারণে বারবার হোঁচট খেয়েছে এ প্রকল্প। শেষ পর্যন্ত বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে শুরু করেছে এ প্রকল্পের কাজ। তবে আগের নকশা অনুযায়ী মিটার গেজের রেললাইন হওয়ার কথা থাকলো, এবার হচ্ছে ব্রডগেজ সহ ডুয়েল লাইন। আর এই কাজের জন্য জমি অধিগ্রহণ করতে 312 কোটি টাকা পরিশোধ করার পর আবার নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে 605 কোটি টাকা। আগামী বছর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে 2020 সালের মধ্যে শেষ হবে পুরো কাজ, এমনটাই লক্ষ্য। এবছর ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ আছে। ল্যান্ডের পরিমাপ নির্ণয়ের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে এবং সেই নকশা অনুসারে এই ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমাদের চলছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ বারবার বন্ধ হয়ে যাওয়ায় বেড়ে যাচ্ছে প্রকল্প ব্যয়। শুরুর দিকে এর প্রকল্প ব্যয় 1000 কোটি টাকা থাকলো, এখন তা 2000 কোটি টাকার বেশি। ব্রিজ, কালভার্ট সবকিছু ওই স্ট্যান্ডার্ড করবে এবং সেটা মিটার গেজের চেয়ে ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড, ব্রড গেজ বা ডুয়েল গেজ স্ট্যান্ডার্ড এটাও অনেক ভারী এবং কষ্ট বহুলাংশে এটা বৃদ্ধি পাচ্ছে। মূলত ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশ হিসেবে এই রেললাইন গুমদুম পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যেভাবে
ওদের সারা দেশে রেলওয়েতে ঘুরে বেড়াইতে পারে, আমাদের জনগণও এখান থেকে দেখা গেল পাকিস্তান, এখান থেকে চীন, জাপান ঘুরে এক ট্রেনেই ঘুরে যেতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে। এর ফলে পর্যটন শিল্পের যেমন বিকাশ ঘটবে, তেমনি বিস্তৃত হবে সেখানকার ব্যবসা বাণিজ্যের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কাস্পিয়ান সাগর থেকে সিরিয়ায় আইএস অবস্থানে রাশিয়া ক্রুজ মিসাইল হামলা শুরু করার পর সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে আলোচনায় বসেছে ন্যাটো। বৃহস্পতিবার ব্রাসেলসে এই বৈঠক শুরুর আগে তুরস্ককে রক্ষায় প্রয়োজনে সেনা পাঠানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ন্যাটো মহাসচিব। ইসলামিক স্টেট দমনে চলা রুশ অভিযানের ফলাফল নিয়ে আলোচনার সময় এখনো হয়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে সিরিয়ার পাশাপাশি ইরাকে আইএস দমনে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ইরাকি প্রতিরক্ষা কমিটির প্রধান। কাস্পিয়ান সাগরে থাকা রুশ নৌবহরের 4টি জাহাজ থেকে বুধবার রাতে 26টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে রাশিয়া। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 1,500 কিলোমিটার দূরের 11টি আইএস অবস্থান লক্ষ্য করে ছোড়া হয়। এতে জঙ্গি স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় বলে জানানো হয় রুশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে। এসব হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে দাবি করে তারা। এর পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করে হামলার বিষয়ে তাকে অবহিত করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। টেলিভিশনে সরাসরি প্রচারিত সাক্ষাৎকারে শোইগু জানান, সিরিয়ায় আইএস দমনে রুশ অভিযান এক সপ্তাহে বড় ধরনের সাফল্য পেয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব ও ইরানের সাথে সমন্বয় করে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করে পুতিন তা অব্যাহত রাখার জন্য প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দেন। আমরা জানি সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করা কতটা কঠিন। এই অভিযানের সাফল্য বা ব্যর্থতা নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। প্যারিস সফরের সময় এ বিষয়ে প্রেসিডেন্ট ওলাদের সাথে কথা হয়েছে আমার। আইএস দমনে আসাদ বাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মির পাশাপাশি ফরাসি সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্টে এক সপ্তাহে সিরিয়ার 110টি অবস্থানে রুশ বিমানগুলো 120টি অভিযান চালিয়েছে বলে উল্লেখ করা হয়। হামলায় বিভিন্ন ধরনের 30টি যান সহ 71টি সাজোয়া যান, 19টি কমান্ড সেন্টার, 2টি যোগাযোগ কেন্দ্র, 23টি অস্ত্র ও রসদ মজুদ, 6টি বোমা তৈরির কারখানা সহ বেশ কিছু আর্টিলারি অবস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করার কথা জানায় তারা। সিরীয় সরকারি বাহিনী রুশ বিমান বাহিনীর সাথে সমন্বয় করে এসব এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানায় গণমাধ্যম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ পাওয়া আসাদ বিরোধী একটি গ্রুপ অভিযোগ করে, আইএস দমনের নামে চালানো এসব হামলায় তাদের একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই পরিস্থিতিতে রুশ বিমান হামলার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে আলোচনায় বসে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এ বৈঠকের ডাক দেয় তারা। সিরিয়ায় রুশ হামলার মধ্যেই ইরাকের প্রতিরক্ষা কমিটির প্রধান ইরাকে আইএস দমনে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়ে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। ইরাক চাইলে দেশটিতে আইএস দমনে বিমান হামলা চালাতে প্রস্তুত রাশিয়া। রুশ পার্লামেন্টের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েস্কির এমন বক্তব্যের পরপরই ইরাকি প্রশাসনের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো। আদনান আহমেদ, সময় সংবাদ। ভারত ও দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। কলকাতার ইডেন গার্ডেনে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সিরিজের শেষ টি-20র আগে প্রাধান্য পাচ্ছে কটকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। এত নিরাপত্তার মাঝেও দর্শকদের এমন উগ্র আচরণ সমগ্র ক্রিকেট বিশ্বেই হয়েছে আলোচিত। আর এ কারণে ইডেনে 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল CAB-র পক্ষ থেকে। ভারতীয় দলে হরভজনের জায়গায় অক্ষর প্যাটেল কিংবা অমিত মিশ্রার খেলার সম্ভাবনা বেশি। পাশাপাশি মোহিত শর্মা ও অরবিন্দর যে কোনো একজন দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার একাদশে। প্রোটিয়া একাদশেও দেখা যেতে পারে পরিবর্তন। রাবাদার জায়গায় ডি ল্যাঙ্গে ও ইমরান তাহিরের জায়গায় এডি লিয়েকে দেখতে পাওয়া যেতে পারে। 2016 ইউরো বাছাই পর্বের খবর। মূল পর্বে ওঠার লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে ইউরোপের পরাশক্তি দলগুলো। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে জার্মানি। আর এই ম্যাচে ড্র করলেই মূল পর্ব নিশ্চিত হবে জার্মানদের। আরেক ম্যাচে ডেনমার্কের বিপক্ষে পর্তুগাল ড্র করলেই জায়গা হবে মূল পর্বে।
এদিকে 1986 সালের বিশ্বকাপের পর প্রথম কোনো বড় আসরের মূল পর্বে খেলার হাতছানি নর্দার্ন আয়ারল্যান্ডের সামনে। গ্রিসের বিপক্ষে জয় পেলেই মূল পর্বে উঠবে তারা। আর সবগুলো ম্যাচই শুরু হবে আজ রাত 1:45টায়। 2016 ইউরো বাছাই পর্ব, যেখানে নিজেদের পারফরমেন্স দেখিয়ে মূল পর্বে যেমন উঠে আসে অনেক নতুন দল, তেমনি আবার পতনও ঘটে অনেক পুরাতনের। সেই বাছাই পর্বে এবার ডাবলিনের মাঠে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে লড়তে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ডি গ্রুপের এই ম্যাচে জার্মানির জন্য মূল পর্বের টিকিট নিশ্চিত করতে কেবল ড্রই যথেষ্ট। 19 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা জার্মানরা পরিসংখ্যানের দিক দিয়ে অনেকটাই এগিয়ে প্রতিপক্ষের চেয়ে, কারণ শেষ 5 ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের জয়ের সংখ্যা যেখানে 2, সেখানে জার্মানিদের 4টি। এছাড়া দু দলের হেড টু হেড লড়াইয়েও এগিয়ে জোয়াকিম লোর শিষ্যরা, কেননা জার্মানির বিপক্ষে শেষ 6 ম্যাচের একটিতেও যে জয়ের মুখ দেখেনি গ্রিন আর্মিরা। যদিও লুকাস পোডলস্কিকে এই ম্যাচে পাচ্ছে না জার্মানরা, তাই আক্রমণ ভাগের মূল কেন্দ্র হিসেবে থমাস মুলারের উপরে ভরসা রাখছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে গ্রুপ আইতে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রোনালদোর পর্তুগাল, যে ম্যাচটিতে শুধু ড্র করতে পারলেই মূল পর্বের টিকিট নিশ্চিত CR7দের। এছাড়া দু দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে পর্তুগিজরা। শেষ 5 ম্যাচের 3টিতেই জয়ের রেকর্ড আছে ফার্নান্দো সান্তোসের দলটির। সেই সাথে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ফর্মটা বাড়তি আত্মবিশ্বাসী যোগাবে সেলেকাওদের। তাই ব্রাগারে জয়ের জন্যই মাঠে নামতে চাইবে পর্তুগিজরা। অন্যদিকে 1986 সালের বিশ্বকাপের পর এই প্রথম বড় কোনো আসরের মূল পর্বে খেলার হাতছানি নর্দার্ন আয়ারল্যান্ডের সামনে, কারণ বেলফাস্টের মাঠে গ্রুপ F এর লড়াইয়ে গ্রিসের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই যে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করবে তারা। যদিও দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে গ্রিকরাই, তবে নিজেদের শেষ 5 ম্যাচে গ্রিস জয়ের মুখ না দেখলেও নর্দার্ন আয়ারল্যান্ডের জয় আছে 2টিতে। তাই এ ম্যাচেও জয় তুলে নিয়ে মূল পর্বে টিকিট কাটতে চাইবে মাইকেল ওনিলের দল। ফারজানা মুমু, সময় সংবাদ। 2018 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। তারকা ফুটবলারদের ছাড়াই লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে মাঠে নামবে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল। নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক নেইমারকে ছাড়াই বর্তমানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। চিলির স্তাদিও জুলিও মার্টিনেজ ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর 5:30টায়। এর আধা ঘন্টা পর বুয়েন্স আয়ার্সে মেসিবিহীন আর্জেন্টিনা আতিথ্য দেবে ইকুয়েডরকে। ঘরের মাঠে জার্মানির বিপক্ষে 7-1 গোলের হারের দুঃস্বপ্ন এখনো তাড়িয়ে বেড়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেই ক্ষতে সান্ত্বনার পরশ বোলানোর সুযোগটাও হাতছাড়া হয়ে যায় গেল জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে। এবার আবারও বিশ্বকাপ মিশনে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে দুঙ্গা শিষ্যদের আতিথ্য দেবে চিলি, কিন্তু নিষেধাজ্ঞার কারণে 2018 রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের শুরুতেই নেইমারকে সেরা একাদশে পাচ্ছে না সাবেক চ্যাম্পিয়নরা। এছাড়াও ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হবে কৌতিনহোকে। তবে ক্লাব ফুটবলে ফর্মে রয়েছেন হাল্ক, অস্কার ও সিলভারা। আর দীর্ঘদিন পর সেলেসাওদের সেরা একাদশে দেখা যেতে পারে 2007-এর ফিফা বর্ষসেরা ফুটবলার কাকাকে। তবে সফরকারীদের অনুপ্রেরণা হতে পারে চিলির বিপক্ষে 14 দেখায় 12টি জয়ের পরিসংখ্যান। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। ঘরের মাঠে প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জয়ীদের নেই কোনো ইনজুরির সমস্যা। আর বাড়তি পাওনা হিসেবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ক্লাদিও ব্রাভো। লা লিগায় দারুণ ছন্দে রয়েছেন ভিদাল ও সানচেজরা। তবে বস সাম্পাওলির চিন্তার নাম ব্রাজিলের বিপক্ষে হারের পরিসংখ্যান। সবশেষ ও একমাত্র 2002 সালে সেলেসাওদের বিপক্ষে 3-0 গোলে একমাত্র জয় পেয়েছিল চিলি। অন্যদিকে বুয়েন্স আয়ার্সে মেসিবিহীন আর্জেন্টিনা আতিথ্য দেবে ইকুয়েডরকে। বর্তমান ফিফা র্যাঙ্কিং এর শীর্ষে থাকলেও 1993 সাল থেকে গুরুত্বপূর্ণ কোনো শিরোপা জেতা হয়নি আলবি সেলেসাদের। তাই ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে চায় জেরার্ডো মার্টিনেজের শিষ্যরা। সেই পালে হাওয়া দিচ্ছে ডিফেন্ডার মাসচেরানো ও অভিজ্ঞ ডেমিসিলিচের দলে ফেরা। অন্যদিকে সফরকারী ইকুয়েডর দলে নেই কোনো ইনজুরি সমস্যা। তবে গোড়ালির ইনজুরি ভোগাচ্ছে কোচ গুস্তাভোকে। কিন্তু খেলোয়াড়দের দৃঢ় বিশ্বাস কোচের অনুপস্থিতি প্রভাব ফেলবে না সফরকারীদের মাঠের পারফরম্যান্সে। শায়লা পারভিন, সময় সংবাদ। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের উন্নয়নের চিন্তা না করে শুধু অর্থের হিসাব নিয়ে ব্যস্ত থাকে বিশ্ব ব্যাংক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 11টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অপরাজনীতি চলতে থাকলে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় ঐক্যের আহ্বান।
যুক্তরাষ্ট্রের আগাম নিরাপত্তা সতর্কতা নিয়ে দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্য সমন্বয়হীনতারই প্রমাণ, মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। দেশে দক্ষ গোয়েন্দা বাহিনী গড়ার তাগিদ। দেশের স্বার্থেই রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। মানবতা বিরোধী অপরাধ মামলায় কক্সবাজারের সালামতুল্লাহ খান সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত, গণহত্যা সহ 13টি অভিযোগ। এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। সৃজনশীলে নম্বর বাড়লে বন্ধ হবে কোচিং বাণিজ্য, মত শিক্ষাবিদদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।